অনেক অনেক দিন আগের কথা, প্রাচীন যুগে এক সময়ের কথা। আল্লাহর নাম স্মরণ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম পেশ করা ছাড়া কোনো কথারই মাধুর্য থাকে না। আজকের গল্পের শুরু আল নূর নামে একটি শহর থেকে। এটি ছিল খুব সাধারণ ও শান্ত একটি শহর, যার চারপাশ ঘিরে ছিল বাজার। ভোরের আলো ফোটার সাথে সাথেই এর রাস্তাগুলো কর্মচঞ্চল হয়ে উঠত। সেই শহরেই বাস করত বিলকিস, যে ছিল ব্যবসায়ী আরিফের স্ত্রী। বিলকিস ছিল গ্রামের সুন্দরী নারীদের অন্যতম, যাদের উপস্থিতি কারও নজর এড়াত না। এমনকি লোকে তাকে সুন্দরীদের সেরা বলে ডাকত। নারীরা তার রূপের প্রশংসা করত এবং নিজেদের আড্ডায় তার কথা বলাবলি করত। আর পুরুষরা যখন বাজারের পাশ দিয়ে যেত, তখন আড়ালে বা প্রকাশ্যে তার দিকে ফিরে তাকাত। তার মুখের সৌন্দর্য এতটাই প্রবাদতুল্য হয়ে উঠেছিল যে শহরে যেখানেই সৌন্দর্যের কথা উঠত, সেখানেই তার নাম উচ্চারিত হতো। বিলকিস বিয়ে করেছিল মশলা ব্যবসায়ী আরিফকে মাত্র 1 বছর আগে। আরিফ তার এক ছোট ব্যবসায়িক সফরে তাকে দেখেছিল। তার চোখে চোখ পড়ার সাথে সাথেই আরিফের মন তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সে আর বেশি চিন্তাভাবনা করেনি, সোজা বিলকিসের বাবার কাছে চলে যায়। তার বাবা ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি, যিনি মানুষের কাছে তার সরলতা ও সততার জন্য পরিচিত ছিলেন। আরিফ তার কাছে বিয়ের প্রস্তাব দেয় এবং খুব দ্রুতই তাদের বিয়ে সম্পন্ন হয়, যা শহরবাসীর মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। আরিফ সেই সব ধনী ব্যবসায়ীদের মতো ছিল না, যাদের অঢেল সোনাদানা বা বিশাল বাড়িঘর থাকে, কিন্তু সে ছিল উদার মনের এবং সৎ উদ্দেশ্যের মানুষ। সে তার যা কিছু সম্বল ছিল সব বিলকিসের মোহরানো হিসেবে দিয়ে দিয়েছিল। এমনকি সেই সফর থেকে সে কোনো পণ্য বা টাকা ছাড়াই ফিরে এসেছিল, কিন্তু সাথে নিয়ে এসেছিল এক সুন্দরী স্ত্রী, যাকে নিয়ে মানুষ ঈর্ষা করত এবং তার ব্যবসার চেয়ে তার ভাগ্য নিয়েই বেশি কথা বলত। আরিফ ছিল মধ্যবিত্ত অবস্থার এক যুবক ব্যবসায়ী, যে মানুষের কাছে আমানতদারিতা এবং ভালো আচরণের জন্য পরিচিত ছিল। বিলকিসকে বিয়ে করে শহরে ফিরে আসার পর কাজে তার উদ্যম আরও বেড়ে গেল। সে যেন নিজেকে এবং মানুষকে প্রমাণ করতে চাইছিল যে সে তার স্ত্রীকে সুখী করতে সক্ষম। সে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠত, নিজের মালপত্র কাঁধে নিয়ে বাজারে যেত, কেনাবেচা করত। ব্যবসার মরশুমে সে দিনরাত এক করে সফরে থাকত, নতুন পণ্য ও জীবিকার সন্ধানে সব কষ্ট সহ্য করত। দিন গড়িয়ে চলল, আরিফ বিরামহীন পরিশ্রম করে যাচ্ছিল। আল্লাহ তার জন্য যা লিখে রেখেছিলেন তাতেই সে সন্তুষ্ট ছিল। তার মন শান্ত ছিল এই ভেবে যে সে কখনও কারো প্রতি অবিচার করেনি, হারাম অর্থ খায়নি এবং দ্রুত লাভের আশায় নিজের বিবেক বিক্রি করেনি। কিন্তু বিলকিস, যে দেখতে সুন্দরী ও কোমল ছিল, তার ভেতরটা তার স্বামীর মনের মতো ছিল না। তার রূপের আড়ালে লুকিয়েছিল এক কঠিন হৃদয়, যা অল্পে তুষ্ট হতে জানত না এবং তৃপ্তি কি তা বুঝত না। তার হাতে যা কিছুই আসুক না কেন, তার চোখ কখনো ভরত না। তার দৃষ্টি সবসময় অন্যের হাতে কি আছে সেদিকেই পড়ে থাকত। সে নিজের জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করত এবং মানুষের কাছে যা দেখত তা দিয়েই নিজের সুখ পরিমাপ করত। যখন সে আরিফকে বিয়ে করতে রাজি হয়েছিল, তখন সে ভেবেছিল যে কাঠমিস্ত্রি বাবার সাথে সে যে সাধারণ জীবন কাটিয়েছে তা থেকে সে মুক্তি পাবে। সে কল্পনা করেছিল একজন ব্যবসায়ীর সাথে তার জীবন হবে আনন্দ ও বিলাসের। কিন্তু বাস্তবে সে যা পেল তা তার কামনার চেয়ে অনেক কম এবং কল্পনার চেয়ে অনেক ভিন্ন ছিল। সে ভাবতে শুরু করল যে সে এর চেয়ে আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। যখনই সে ধনী ব্যবসায়ী ও তাদের স্ত্রীদের বাড়িঘর, চাকরবাকর এবং পোশাক আশাক দেখত, তার বুকে হিংসার আগুন জ্বলে উঠত। যা তার কাছে আছে তাতে খুশি হওয়ার বদলে তার মন সংকীর্ণ হয়ে যেত। সে ইচ্ছে করেই আরিফতে এমন সুরে কথা বলত যার মধ্যে থাকত অবজ্ঞা ও তিক্ততা। সে বলত, অমুকের স্ত্রীর দিকে তাকাও, সে তার জন্য সোনার হার কিনেছে, আর আমাদের প্রতিবেশীর স্বামী তার জন্য নতুন দাসী এনেছে, আর তুমি কি করছো? আমার কাছে শুধু ক্লান্তি, শুধুই কথা আর সামান্য কিছু লাভ নিয়ে ফিরে আসছ। আরিফ হাসার চেষ্টা করত। তার মালপত্র একপাশে রেখে মুখের ক্লান্তি মুছে শান্তভাবে বলত, যা তার মনের কষ্টকে আড়াল করত, হে বিলকিস, প্রত্যেকের রিজিকের একটা নির্দিষ্ট সময় আছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আমরা যদি সন্তুষ্ট থাকি তবে অল্পতেই বরকত আছে। কিন্তু বিলকিস বিরক্তির সাথে মাথা নাড়ত এবং কঠোরভাবে বলত, যা সে লুকোনোর চেষ্টাও করত না, তোমার কথায় পেট ভরে না, শরীরও ঢাকে না।
আমি কি ওইসব নারীদের মতো পাওয়ার যোগ্য নই, অথচ আমি তাদের চেয়েও বেশি সুন্দরী এবং শ্রেষ্ঠ? দিনের পর দিন পার হতে লাগল, কিন্তু সেই ঘর আর শান্তির ঘর রইল না। তা ভরে গেল অভিযোগ আর ঝগড়ায়। বিলকিস প্রতিবেশীদের সামনে তার স্বামীর সম্মানহানি করতে শুরু করল। যে কোনো অনুষ্ঠানে সে অভিযোগ করত, দোষ চাপাত এবং তাকে ব্যর্থ ও কৃপণ বলে অভিহিত করত। সে দাবি করত যে আরিফ ব্যবসা বোঝে না এবং টাকাও ঠিকমতো খরচ করতে জানে না। যখন আরিফ কাজ শেষে ফিরত, বিলকিস তাকে সবসময় ভর্ৎসনা আর অভিযোগ দিয়ে স্বাগত জানাত, যেন আরিফের পরিশ্রমটাই ছিল এক অপরাধ যার জন্য তাকে জবাবদিহি করতে হবে। আরিফ ধৈর্য ধরত এবং নিজেকে মনে করিয়ে দিত যে বিয়ে হল ভালোবাসা ও দয়ার বন্ধন এবং ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। সে প্রায়ই শান্ত স্বরে তাকে বলত, আল্লাহকে ভয় করো বিলকিস, আমি আমার সাধ্যমতো তোমার প্রতি ভালো ব্যবহার করেছি, আমার মন ভেঙো না। কিন্তু বিলকিস দয়াহীন হাসি হেসে নির্বিধায় উত্তর দিত, যদি আমাকে ধনী করতে না পারো তবে দয়া করে আমাকে তালাক দাও, আমি এমন দারিদ্র বা এমন কষ্টের জীবনের জন্য জন্মাইনি। আরিফ বুকে তীব্র ব্যথা অনুভব করত। সে তার আবেগ চেপে রাখার চেষ্টা করত এবং মিষ্টি কথায় তাকে শান্ত করতে চাইত, কিন্তু শয়তান হার মানতে চাইল না। সে বিলকিসের জিহ্বায় ভর করে তাকে আরও বেশি অপমান করতে প্ররোচিত করল। একের পর এক কটু কথা বলতে থাকল, এমনকি তাদের গলার স্বর উঁচুতে উঠে গেল এবং প্রতিবেশীদের কান পর্যন্ত পৌঁছল। আরিফ তার রাগ থামানোর চেষ্টা করল এবং তাকে বলল গলার স্বর নিচু করতে, যাতে মানুষ তাদের ঘরের কথা শুনতে না পায়। কিন্তু সে থামল না। সে তার কান্না, অভিযোগ এবং তার স্বামীর অবহেলা ও ব্যর্থতার কথা বলেই চলল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। আরিফ কিছু বলার আগেই বিলকিস দ্রুত গিয়ে দরজা খুলে দিল এবং প্রতিবেশীদের কাছে সাহায্য চাইল। সে তাদের সাক্ষী মানল তার স্বামীর দারিদ্র্য, অক্ষমতা ও কৃপণতার ব্যাপারে। আরিফ চুপ করে দাঁড়িয়েছিল, ভদ্রতার কারণে, অক্ষমতার কারণে নয়। সে তাকিয়েছিল সেই অভিযোগকারী স্ত্রীর দিকে, যার হৃদয় পাথরের মতো শক্ত, যে মানুষের সামনে নিজের ঘরের সম্মান ধুলোয় মেশাতে দ্বিধা করেনি। বিলকিসের অভিযোগ শেষ হলে সে আরিফের দিকে তাকাল, সবার সামনে তার উত্তরের অপেক্ষায়। কিন্তু আরিফ তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে অনুভব করল তার আত্মসম্মান পায়ের নিচে পিষ্ট হচ্ছে এবং দীর্ঘ কয়েক মাস ধরে সে যে ধৈর্য ধারণ করেছিল তার আর কোনো অর্থ নেই। সে দীর্ঘক্ষণ মাথা নিচু করে রাখল, তারপর মাথা তুলে ভাঙা কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তুমি আমার ঘরের সম্মান নষ্ট করেছ এবং প্রতিবেশী ও আত্মীয়দের সামনে আমাকে কৃপণ, নিচু এবং বোকা বলে অপবাদ দিয়েছ। যারা আমার স্বভাব সম্পর্কে জানে এবং যাদের মাঝে আমি বছরের পর বছর ধরে বসবাস করছি। তোমার প্রতি আমার আর কোনো প্রয়োজন নেই। হে বিলকিস, তুমি আমার পক্ষ থেকে তালাকপ্রাপ্তা। উপস্থিত সবাই সাক্ষী রইল। তুমি ইদ্যত পালনের সময়টুকু এই ঘরেই থাকবে এবং আমি তোমার বাবার কাছে খবর পাঠাবো যাতে তিনি তোমাকে শীঘ্রই এসে নিয়ে যান। বিলকিস চিৎকার করল না, কাঁদলও না। সে চ্যালেঞ্জের ভঙ্গিতে মাথা উঁচু করল। কিন্তু যখন সে চারপাশে তাকাল, দেখল মানুষের মুখ বিস্ময়ে স্তব্ধ। প্রতিবেশীরা আরিফকে ঘিরে ধরে সান্ত্বনা দিচ্ছে, আর তার সাথে কথা বলা এড়িয়ে চলছে। নীরবতা যেন সব কথার চেয়েও শক্তিশালী হয়ে উঠল। বিলকিস মানুষের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল তারা কেউ তার প্রতি সহানুভূতি দেখাচ্ছে না এবং তার কথায় বিশ্বাস করছে না। সে বুঝতে পারল তালাক সত্যিই হয়ে গেছে। আরিফ কথাগুলো বলেছিল শান্তভাবে, চিন্তাভাবনা করে। এটা কোনো মুহূর্তের রাগের কথা ছিল না, বরং এটা ছিল এমন এক পুরুষের সিদ্ধান্ত যার আত্মসম্মান শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। তখনই সে বুঝতে পারল সে কি বিপদে পড়েছে। কিছুদিন পর তার আর কোনো ঘর থাকবে না, কোনো টাকা থাকবে না এবং তাকে সেই দারিদ্র্যের জীবনেই ফিরে যেতে হবে যা থেকে সে পালিয়ে এসেছিল তার কাঠমিস্ত্রি বাবার গ্রামে। প্রথা ও শরীয়ত অনুযায়ী আরিফ ঘর থেকে বেরিয়ে গেল এবং তাকে একাই তার কৃতকর্মের পরিণাম ভোগ করার জন্য রেখে গেল। বিলকিস স্বামীর ঘরে একা বসে থাকার পর শয়তান তার মাথায় জেকে বসল এবং তার বুদ্ধি নিয়ে খেলতে শুরু করল। অহংকার ও অকৃতজ্ঞতা তাকে ক্ষমা চাইতে বা ভুল স্বীকার করতে বাধা দিল। তার মন তাকে কুমন্ত্রণা দিল যে সে ঘর থেকে যা কিছু বহন করা সম্ভব তা নিয়ে বেরিয়ে পড়বে। সে তার স্বামীর টাকার সিন্দুকটির দিকে গেল, যেখানে আরিফ তার সারা জীবনের সঞ্চয় এবং ব্যবসার টাকা রাখত। সে কোনো দ্বিধা ছাড়াই সব টাকা সংগ্রহ করল এবং গহনা ও স্বর্ণালঙ্কারের দিকে হাত বাড়াল।
এরপর সে আমানতের সিন্দুক খুলতে দ্বিধা করল না। সেখান থেকে হালকা কিন্তু মূল্যবান যা কিছু ছিল সব নিয়ে নিল। ভোর হওয়ার আগেই সে সেই কাঠের গাড়িটি বের করল, যা দুটি শক্তিশালী ঘোড়া টানত। এই গাড়িটি আরিফ তার সফরের কাজে ব্যবহার করত। সে তাতে খাবার ও পানি রাখল এবং শহর ছেড়ে দ্রুত পালিয়ে গেল। সে একবারও পেছনে ফিরে তাকাল না। তার মনে কোনো অনুশোচনা ছিল না, বরং তা পূর্ণ ছিল ঘৃণা, হিংসা আর লোভে। সে সিদ্ধান্ত নিল যে সে তার বাবার কাছে সেই কষ্টের জীবনে ফিরে যাবে না, যা সে জয় করেছে বলে মনে করত। সে অন্য পথ বেছে নিল এবং তার বড় বোন হিন্দের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। হিন্দ কয়েক বছর আগে সুগন্ধি ব্যবসায়ী দাউদকে বিয়ে করেছিল এবং নাইরুজ শহরে বাস করত। হিন্দ তার বাবার কাছে থাকার সময় নিয়মিত তার বোনকে চিঠি পাঠাত। বিলকিসও উত্তর দিত, কিন্তু তার দ্রুত বিয়ের পর যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, হয় ব্যস্ততার কারণে অথবা তার মনে অজান্তেই যে শীতলতা বাসা বেঁধেছিল তার কারণে। নাইরুজ শহরের পথে গাড়ি চালানোর সময় একটি চিন্তাই বিলকিসের মাথায় ঘুরপাক খাচ্ছিল। সেখানে সে নতুন জীবন শুরু করবে এবং সেখানেই সে সেই জীবন পাবে যা তার প্রাপ্য বলে সে মনে করে। পরদিন সকালে আরিফ বুঝতে পারল যে তার তালাকপ্রাপ্তা স্ত্রী তার গাড়ি এবং ঘোড়ার জোড়া নিয়ে বাড়ি থেকে পালিয়েছে এবং তার সব টাকা, সঞ্চয় ও আমানত চুরি করে নিয়ে গেছে। সে এই আঘাত সহ্য করতে পারল না। সে সাথে সাথে কাজীর কাছে গেল এবং সব ঘটনা জানাল। পুলিশ ও তাদের প্রধানকে বিষয়টি জানানো হল, কিন্তু তারা তার কোনো খোঁজ পেল না। বিলকিস পুরো শহর থেকে উধাও হয়ে গিয়েছিল। এমনকি তার বাবার গ্রামে খবর পাঠানো হলো তাকে ধরার জন্য, সেখানেও তার কোনো চিহ্ন পাওয়া গেল না। উল্টো এক কঠিন সংবাদ পাওয়া গেল যে তার বাবা কিছুদিন আগেই মারা গেছেন এবং তিনি কোনো টাকা বা সম্পত্তি রেখে যাননি। এই সব কিছুই ঘটল মাত্র 4 দিনের মধ্যে। এদিকে বিলকিস নাইরুজ শহরের পথে একের পর এক শহর ও গ্রাম পার হয়ে ক্লান্তিহীনভাবে এগিয়ে যাচ্ছিল। সে যেন শুধু শহর থেকেই পালাচ্ছিল না, বরং তার পুরো অতীত থেকে পালাচ্ছিল। 7 দিনের একটানা সফরের পর অবশেষে সে নাইরুজ শহরে পৌঁছল। সে ব্যবসায়ী দাউদের বাড়ি সম্পর্কে খোঁজ নিতে লাগল, যতক্ষণ না মানুষ তাকে তা দেখিয়ে দিল। সে দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করে কড়া নাড়ল। দরজা খুলতেই হিন্দ বেরিয়ে এলো। দরজার চৌকাঠে ছোট বোনকে কাঁদতে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং মন দয়ায় ভরে উঠল। সে কোনো প্রশ্ন না করেই 2 হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরল, যেন সে ভয় পাচ্ছিল বোন এখনই তার কুলে লুটিয়ে পড়বে। স্বাগত জানানো ও শান্ত হওয়ার পর 2 বোন একসাথে বসল। বিলকিস জানতে পারল যে হিন্দের স্বামী দাউদ ব্যবসায়িক সফরে আছেন এবং কয়েকদিনের মধ্যেই ফিরবেন। তখন বিলকিস তার গল্প বানাতে শুরু করল এবং একের পর এক মিথ্যার জাল বুনতে লাগল। সে বলল তাদের বাবা তাকে এক বুড়ো ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়ে আপদ বিদায় করতে চেয়েছিলেন, যে কিনা তার দাদার চেয়েও বয়সে বড় ছিল এবং যার অনেক স্ত্রী ও সন্তান ছিল। সে বলল সেই লোক তাকে ভেড়ার মতো তার শহরে নিয়ে গিয়েছিল এবং একটি নিচু ঘরে বন্দি করে রেখেছিল। এরপর সে তার প্রাক্তন স্বামী আরিফের নিষ্ঠুরতার অতিরঞ্জিত বর্ণনা দিল। সে দাবি করল যে আরিফ তাকে মারধর করত, অপমান করত, তার প্রতি কৃপণতা করত এবং তার প্রতিটি পদক্ষেপে সন্দেহ করত। হিন্দ সব শুনছিল আর প্রতিটি কথায় তার মন গলে যাচ্ছিল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তার ছোট সুন্দরী বোনের কষ্টের কথা কল্পনা করেই সে কেঁদে ফেলল। তার কাছে কথাগুলো সত্য এবং বেদনাদায়ক মনে হল। তার ঘুণাক্ষরেও মনে হল না যে সে যে চোখের পানি দেখছে তা কেবল একটি পর্দা, যা আসল সত্যকে আড়াল করে রাখছে। অবশেষে বিলকিস বলল তার স্বামী মারা যাওয়ার পরপরই সে হাতের কাছে যা পেয়েছে তা নিয়ে তার জেলখানা এবং সৎপুতের হাত থেকে পালিয়েছে, আর বড় বোনের বাড়ি ছাড়া সে আর কোনো আশ্রয় খুঁজে পায়নি। সে আরও যোগ করল যে সে বাবার কাছে ফিরে যেতে ভয় পাচ্ছিল, পাছে তিনি তাকে আটকে রাখেন বা অন্য কোনো বুড়োর সাথে বিয়ে দেন। হিন্দ চুপ করে রইল। তার বোনকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়া এবং যতদিন ইচ্ছা থাকার অনুমতি দেওয়া ছাড়া তার আর কিছু বলার ছিল না। যখন বিলকিস বাড়ির ভেতরে ঢুকল, সে এর বিশালতা, বিছানাপত্রের পরিচ্ছন্নতা, সুস্বাদু খাবারের ঘ্রাণ এবং হিন্দের সুন্দর পোশাক দেখে মুগ্ধ হয়ে গেল। সে চারপাশে তাকাল এবং তার বুকে কিছু একটা নড়ে উঠল। তা আনন্দ ছিল না, ছিল হিংসা। সে মনে মনে বলল, এই নিয়ামত কি আমার হওয়ার কথা ছিল না? সে তার বোনের দিকে তাকিয়ে হাসল এবং অনেক প্রশংসা ও গুণগান করল।
কিন্তু তার মনের গভীরে সে এক অন্ধকার পথের নকশা আঁকতে শুরু করল, এমন এক পথ যা কেবল লোভ চেনে, আর এটা ছিল কেবল শুরু। হিন্দের বাড়িতে প্রথম দিনগুলো বাহ্যিকভাবে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে ছিল ভারী। বিলকিস বাড়ির সাথে লাগোয়া একটি ঘরে থাকত। হিন্দ তার সাথে গভীর স্নেহের সাথে আচরণ করত, যেন সে তার বোনের ওপর দিয়ে বয়ে যাওয়া তথাকথিত নির্যাতন ও কষ্টের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছিল। হিন্দ এতেই ক্ষান্ত হয়নি। সে দাসীকে আদেশ দিল যেন বিলকিসকে বাড়ির মালকিন হিসেবেই সেবা করা হয়। অন্যদিকে বিলকিস বসে বসে বাড়ির আনাচে কানাচে চোখ বোলাত। সে সব কিছু পর্যবেক্ষণ করত, দরজা, সিন্দুক, চাকর-বাকর এবং সেই জীবন যা তার মনে হতো তারই জন্য তৈরি হয়েছে, কিন্তু সে তা এখনও পায়নি। কয়েকদিন পর হিন্দের স্বামী, ব্যবসায়ী দাউদ, সফর থেকে ফিরে এলো এবং নিজের ঘরে এই অতিথিকে দেখে অবাক হল। তবে সে ছিল মধ্যবয়সী, গম্ভীর এবং উদার মনের মানুষ। মানুষ তাকে তার প্রজ্ঞা এবং ভালো ব্যবস্থাপনার জন্য চিনত। তাই সে কোনো বিস্ময় প্রকাশ করল না বা তাড়াহুড়ো করে কোনো বিচার করল না। যখন সে স্ত্রীর সাথে একান্তে কথা বলল, হিন্দ তাকে বিলকিসের খবর দিল। সে জানালো যে তার বোন এক অসহায় বিধবা, যে জীবনে অনেক কষ্ট পেয়েছে। তারপর সে কাঁদতে কাঁদতে তার বোনের বলা সেই সব দুঃখ ও কষ্টের কাহিনী বর্ণনা করল। দাউদ ব্যথিত হয়ে মাথা নাড়ল এবং দুঃখ ভরা কণ্ঠে বলল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম অভিভাবক। এই জীবনে কতই না নিষ্ঠুর ঘটনা ঘটে। হে আমার স্ত্রী, তুমি তার প্রতি সদয় থেকো। এরপর সে মুহূর্তের জন্য থামল এবং যোগ করল, তবে ফেরার পথে আমি আরেকটি খবর পেয়েছি যা শুনে তোমার মন খারাপ হতে পারে। হিন্দ বুকে এক ধরনের চাপ অনুভব করল। সে উদ্বেগের সাথে তার দিকে তাকাল। দাউদ শান্তভাবে বলতে থাকল, তোমার বাবা, সেই কাঠমিস্ত্রি, কয়েকদিন আগে মারা গেছেন। কাজী আমাকে চিঠিতে এই খবর জানিয়েছেন এবং বলেছেন যে তিনি তার মৃত্যুর পর কোনো দোকান বা বাড়ি কিছুই রেখে যাননি। হিন্দ দুঃখে মাথা নিচু করল। এক নীরব শোক তাকে গ্রাস করল, তার দরিদ্র বাবার জন্য, যিনি মারা গেলেন অথচ সে তার থেকে অনেক দূরে। সে না শেষ বিদায় জানাতে পারল, না এক ফোঁটা চোখের পানি ফেলতে পারল। পরদিন সকালে ব্যবসায়ী দাউদ, তার স্ত্রী এবং স্ত্রীর বোন নাস্তার টেবিলে একত্রিত হল। দাউদ বিলকিসকে স্বাগত জানাল এবং তার প্রতি ভদ্রতা ও সম্মান প্রদর্শন করল। খাওয়া শেষ হলে সে তাদের বাবার মৃত্যুর খবরটি জানাল। তারপর সে খুব বিনয়ের সাথে বলল, বিলকিস, এখন থেকে আমার বাড়িই তোমার বাড়ি। তুমি আমার স্ত্রীর বোন, মানে তুমি আমারও বোনের মতো। আমাদের মধ্যে কোনো পরপাদা নেই। তোমার কিছু প্রয়োজন হলে চাইতে দ্বিধা করো না। বিলকিস মাথা নিচু করল এবং চোখে এক ফোঁটা পানি এনে শান্ত স্বরে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমার বোন না থাকলে এই দুনিয়ায় আমার কোনো আশ্রয়ই ছিল না। কিন্তু সেই রাতে যখন সে একা বসল, তার মন অন্য পথে চলতে শুরু করল। সে দাউদকে আর হিন্দের স্বামী হিসেবে দেখছিল না, বরং অন্য দৃষ্টিতে দেখছিল। সে তার মধ্যে দেখছিল একজন ধনী ব্যবসায়ীকে, বিশাল বাড়ি এবং সেই জীবন যা সে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছে। সে মনে মনে বলল, আমি কেন হিন্দের জায়গায় হতে পারি না? কেন দরিদ্র আরিফ আমার কপালে জুটল আর ওর কপালে জুটল এই সব? হিংসা ও বিদ্বেষ তার হৃদয় পূর্ণ করে ফেললেও বিলকিস তার শয়তনী রূপ একবারে প্রকাশ করল না। সে খুব সাবধানে ধীর গতিতে কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই এগোতে লাগল। সে প্রতিটি দিকে তার জাল বিছাতে শুরু করল। সে হিতাকাঙ্ক্ষী ও স্নেহময়ী বোনের মুখোশ পড়ল এবং নিজের মনের কথা লুকিয়ে রাখল, সেই মুহূর্তের অপেক্ষায় যখন সে তার ভাগ্য বদলে দিতে পারবে। সে জানত না যে সে যে পথ বেছে নিয়েছে তা কেবল আরও গভীর গর্তের দিকেই নিয়ে যায়। সে হিন্দের সাথে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, স্বামীর ব্যাপারে হিন্দের কথা মন দিয়ে শুনত এবং গভীর আগ্রহ দেখাত। তারপর মাথা নেড়ে উপদেশের সুরে বলত, দাউদ ভালো মানুষ, এটা ঠিক, কিন্তু ঘর থেকে তার এই দীর্ঘ অনুপস্থিতি মনকে স্বস্তি দেয় না। পুরুষরা যখন দীর্ঘদিন বাইরে থাকে এবং বেশি সফর করে, তখন তাদের ঘিরে নানা ফিতনা তৈরি হয়। যদি আমি তার মধ্যে ভালো গুণ না দেখতাম, তবে ভাবতাম সে গোপনে অন্য বিয়ে করেছে। হিন্দ উদ্বেগের সাথে চোখ তুলে তাকাত এবং দ্রুত উত্তর দিত, এমন কথা বলো না, দাউদ একজন চরিত্রবান ও সম্মানিত মানুষ। বিলকিস সাথে সাথে প্রসঙ্গ পাল্টে ফেলত, যেন সে কিছুই বলেনি। কিন্তু তার কথাগুলো পানির ফোঁটার মতো হিন্দের হৃদয়ে পড়ত। শুরুতে কোনো দাগ না ফেললেও সময়ের সাথে সাথে তা পাথরও ক্ষয় ফেলে।
এক সপ্তাহ পর বিলকিস হিন্দ ও দাউদের সাথে মেলামেশার ধরন পুরোপুরি বদলে ফেলে। একদিন সে তার বোনকে বলে যে সে বাজারে গিয়ে দাউদের ব্যবসায় সাহায্য করতে চায়। সে জানায় যে সে হিসেব নিকাশে দক্ষ এবং দাউদের খাতাপত্র গুছিয়ে রাখতে সাহায্য করতে পারবে। সে আরও বোঝায় যে সেখানে তার উপস্থিতি হিন্দকে তার স্বামীর কাজের ব্যাপারে নিশ্চিন্ত রাখবে এবং বড় বাজারে তার হয়ে নজরদারি করবে। শুরুতে হিন্দের কাছে বিষয়টি অদ্ভুত মনে হলেও যুক্তির অভাব ছিল না। তার স্বামীর দোকানে বোনের উপস্থিতি তাকে নিরাপত্তা দিতে পারে। তাছাড়া বিলকিস কাজে বেরোলে হয়তো নতুন করে পরিচিতি বাড়বে এবং তার বিয়ে বা নতুন জীবনের পথ খুলবে, যা তার অতীতের তিক্ততা ভুলিয়ে দেবে। সেই রাতেই হিন্দ তার স্বামীকে বিষয়টি জানালো। সে বলল তার বোন কেনাবেচায় খুব দক্ষ এবং কাজ করলে হয়তো সে তার দুঃখ ভুলে যাবে। সে চায় না বোন বোঝা হয়ে ঘরে বসে থাকুক। দাউদ প্রথমে দ্বিধা করলেও পরে ভাবল ব্যবসায় বিলকিসের উপস্থিতি হয়তো তার জন্য ভালোই হবে। হয়তো কোনো উপযুক্ত পাত্রের নজরে পড়লে সে নতুন জীবন শুরু করতে পারবে। এভাবেই বিলকিস দাউদের ব্যবসায় কাজ শুরু করল। দাউদ তার মধ্যে সত্যিকারের কর্মতৎপরতা ও বুদ্ধিমত্তা দেখতে পেল, তাই তাকে সাথে থাকার অনুমতি দিল। তবে তার কাজ শুধু হিসেব রাখা ও লেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিলকিস মনে মনে খুব খুশি হল, কিন্তু তা গোপন রাখল। এই বাড়িতে পা রাখার পর থেকে সে যে সুযোগের অপেক্ষায় ছিল তার দরজা খুলে গেছে। সে টাকার আরও কাছে এবং তার কাঙ্ক্ষিত জীবনের আরও কাছে পৌঁছে গেছে। 1 মাসের মধ্যেই সে দাউদের দোকান ও গুদামের সব কিছুর হিসাব জেনে ফেলল। টাকার প্রবাহ, অন্য ব্যবসায়ীদের নাম এবং খাতা রাখার জায়গা। সে অবাক হয়ে আবিষ্কার করল যে দাউদ শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন। সে শুধু নীরব পর্যবেক্ষক হয়েই থাকেনি। যখন সে দাউদের সাথে বসত, তখন সে হিন্দের ব্যাপারে খুব চতুরভাবে কথা বলত। সে বলত, আমার বোন বড্ড বেশি সহজ সরল, সে ব্যবসার কিছুই বোঝে না এবং আপনি তার জন্য যা করছেন তার মূল্যও বোঝে না। আমি যদি তার জায়গায় হতাম তবে আপনার জন্য পৃথিবীকে জান্নাত বানিয়ে দিতাম, যেখানে আপনি শান্তি পেতেন। দাউদ হাসত এবং বিলকিসের কথা সরল মনে নিত। সে শান্ত ও সততার সাথে বলত, হিন্দের মনটা সাদা, আমার জন্য এটাই যথেষ্ট। আর এটাও যথেষ্ট যে আমাদের কোনো সন্তান হয়নি। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছেন। এই কথা শুনে বিলকিস বুঝতে পারল সে ব্যথার জায়গাটা খুঁজে পেয়েছে। এক অসতর্ক মুহূর্তের কথায় সে জেনে গেল যে সন্তান না হওয়াটাই এই মানুষকে কষ্ট দেয় এবং এই বিষয়টি তার মনে যতটা দেখায় তার চেয়েও গভীরে গেঁথে আছে। অন্যদিকে বাড়িতে বিলকিস ও হিন্দের সম্পর্ক আগের চেয়েও আরও ঘনিষ্ঠ হল। সে বাজারের নারীদের নানা গল্প এবং সতর্কতার সাথে মিথ্যা কাহিনী হিন্দের কাছে বলতে শুরু করল। সে দাবি করল যে দাউদ প্রায়ই সন্তান ও উত্তরাধিকারী না থাকা নিয়ে কথা বলে এবং সে মনে করে সমস্যাটা তার স্ত্রীর। এই বানোয়াট কথাগুলো হিন্দের বুকে তীরের মতো বিঁধত। সে কোনো উত্তর খুঁজে পেত না। ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করল যে তার স্বামী আর আগের মতো নেই। তার কথা কমে গেছে, মাঝে মাঝে তার দৃষ্টি বিভ্রান্ত মনে হয় এবং তার নীরবতা দীর্ঘস্থায়ী হয়। এখানেই বিলকিস নিশ্চিত হল যে তার পরিকল্পনা ঠিকমতোই এগোচ্ছে, বরং প্রত্যাশার চেয়েও ভালো। কারণ ছোট বোনের ওপর হিন্দের বিশ্বাস ছিল অগাধ, প্রায় অন্ধ। বাজারে দাউদের সাথে বিলকিসের কথাগুলো ভালো মোড়কে ঢাকা থাকলেও তার ভেতরে ছিল কুমতলব। সে স্বামীকে প্রশংসা করত আর খুব কৌশলে হিন্দের সাধারণ আচরণের সমালোচনা করত, যা সন্দেহ তৈরি করে। দিন যত যেতে লাগল, শয়তান ব্যবসায়ীর ঘরে প্রবেশ করতে শুরু করল। ছোটখাটো সমস্যাগুলো বড় হতে লাগল। এখানে ভুল বোঝাবুঝি, ওখানে একটা কটু কথা, তারপর সন্দেহের এক দৃষ্টি, যা হিন্দকে ভয় পাইয়ে দিল যে তার স্বামী হয়তো সন্তানের আশায় আবার বিয়ে করার কথা ভাবছে। সে জানত না যে এসব কিছুই এক অদৃশ্য সুতো দিয়ে পরিচালিত হচ্ছে, যা তার বোন খুব শান্তভাবে আড়াল থেকে নাড়ছে। আর বিলকিস প্রতি রাতে ঘুমানোর সময় অনুভব করত যে সে তার লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে। অনুশোচনা তার হৃদয়ের পথ খুঁজে পায়নি, বিবেকের ডাক সে শোনেনি। সে নিজেকে ফিসফিস করে বলত, এই দুনিয়া তাকেই দেয় যে কেড়ে নিতে জানে। বেশি দিন কাটল না। হিন্দের ঘর দুশ্চিন্তায় ভারী হয়ে উঠল। সেখানকার বাতাস যেন বদলে গেল। সে ঘণ্টার পর ঘণ্টা একা বসে সেই কথাগুলো নিয়ে ভাবত, যা সরাসরি বলা হয়নি কিন্তু তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। বিকেলবেলা বিলকিস ফিরলেই সে আরও কিছু বিষাক্ত কথা শোনাত। স্বামীর সন্তান চাওয়ার ইচ্ছা, বাজারের সুন্দরী নারী এবং বন্ধুদের দ্বিতীয় বিয়ের পরামর্শ সম্পর্কে।
হিন্দ জানত তার স্বামী কখনো নিষ্ঠুরতা বা বিশ্বাসঘাতকতা দেখায়নি, কিন্তু সে এটাও লক্ষ্য করছিল যে দাউদ আগের চেয়ে বেশি চুপচাপ ও অন্যমনস্ক হয়ে গেছে। সে জানত না যে এই অবস্থা ব্যবসার সাধারণ ক্লান্তির কারণে, কিন্তু বিলকিসের উপস্থিতি সেই ক্লান্তিকে প্রমাণে, নীরবতাকে ইঙ্গিতে এবং শান্তিকে ভয়ে পরিণত করেছিল। একদিন হিন্দ তার বোনের সাথে বসল, তার কণ্ঠে স্পষ্ট হতাশা। সে বলল, আমার ভয় হচ্ছে দাউদ আমার উপর বিরক্ত হয়ে গেছে এবং সে হয়তো আমার উপর আরেকটা বিয়ে করবে। পুরুষরা সন্তান থেকে বঞ্চিত হলে ধৈর্য রাখতে পারে না। বিলকিস বুঝল ফিতনার আগুন জ্বালানোর সঠিক সময় এসে গেছে। সে কাছে গিয়ে মেকি আদরের সুরে বলল, বোন, আমি তোমার চেয়েও বেশি ভয় পাচ্ছি। সে ভালো মানুষ হলেও তার ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি না। চারপাশে সুন্দরী নারীরা ঘুরে বেড়াচ্ছে, আমরা কি করব? আমরা দুই বোন, তিনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই। আমার ভয় হয় যদি তিনি অন্য কোনো নারীর মধ্যে তার কাঙ্ক্ষিত সৌন্দর্য, আদর এবং সন্তান খুঁজে পান, তবে হয়তো আমাদের ছেড়ে দেবেন। হিন্দ মাথা নিচু করল, তার চোখ পানিতে ভরে গেল। সে দুর্বল কণ্ঠে বলল, আমি কি করব? আমি ডাক্তারদের কাছে গিয়েছি, তারা বলেছে সব আল্লাহর হাতে। বিলকিস কিছুক্ষণ চুপ করে রইল, যেন এই বুদ্ধিটা তার মাথায় এই প্রথম এলো। তারপর বলল, হয়তো আমাদের দুজনের কপালেই দুঃখ লেখা আছে, কিন্তু আমার মনে হয় তিনি তোমাকে হঠাৎ করে অন্য বিয়ের খবর দিয়ে চমকে দেওয়ার আগেই তোমার উচিত সম্মানের সাথে তালাক চাওয়া। তবে আমাদের অবস্থা এবং তারপরে আমাদের ভবিষ্যৎ ভেবে আমি শঙ্কিত। হিন্দ মাথা তুলল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমি তালাক চাইব? আমি পারব না। বিলকিস দেখল তার বুদ্ধি কাজ করছে। সে বলল, আমার মনে হচ্ছে বিচ্ছেদ অনিবার্য। তখন আমরা দুজনে পথে পথে ঘুরব, আমাদের কোনো আশ্রয় বা পরিবার থাকবে না। যদি আমি এমন কোনো পুরুষের সাথে বিবাহিত হতাম যে আমার দায়িত্ব নিতে পারত, তবে আমি তোমাকে নির্ভয়ে তালাক নিতে উৎসাহিত করতাম। কিন্তু আমাকে কে বিয়ে করবে? আমি তো বিধবা। হিন্দ তার বোনের ইঙ্গিত বুঝতে পারল, তার বুক কেঁপে উঠল। সে দ্রুত নিজের মনের এই চিন্তা অস্বীকার করল এবং বোনের প্রতি খারাপ ধারণা করার জন্য নিজেকে ভৎসনা করল। সে ভাবল, ছি, আমি আমার বোনের প্রতি অন্যায় ভাবছি যে সে দাউদকে বিয়ে করার জন্য আমাকে তালাকের দিকে ঠেলছে। হিন্দ দ্রুত সেই চিন্তা ঝেড়ে ফেলল, কিন্তু বিলকিস মাথা নিচু করে রইল আর মনে মনে হাসছিল। হিন্দ হঠাৎ সোজা হয়ে বসল এবং বেদনা মিশ্রিত দৃঢ়তার সাথে বলল, না, আমি আমার স্বামীর কাছে তালাক চাইব না। আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। কথার দৃঢ়তা থাকলেও সে চোখের পানি আটকাতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। বিলকিস দ্রুত তাকে জড়িয়ে ধরল এবং শান্ত করার সুরে বলল, শান্ত হও বোন, আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে দুনিয়াটা কত নিষ্ঠুর। নারী যদি নিজেকে রক্ষা না করে তবে সে হারিয়ে যাবে। সেই মুহূর্তে বিলকিস বুঝতে পারল যে প্রথম বীজটি অঙ্কুরিত হবে না, তাই সে তার বুদ্ধি অন্য পথে ঘোরাল, এমন এক পথ যা আরও অন্ধকার এবং আরও বিপজ্জনক। সে হিন্দের পিঠে হাত বুলিয়ে শান্তভাবে বলল, আমি একটা পথের কথা শুনেছি, জানি না হয়তো এতে ভালো কিছু হতে পারে। হিন্দ মাথা তুলল। শয়তান যেন বিলকিসের কানে ফিসফিস করছিল। সে বলল, শহরের শেষ প্রান্তে এক লোকের কথা শুনেছি। মানুষ বলে সে প্রাচীন চিকিৎসার গোপন রহস্য জানে এবং তার হাতে অনেকে সুস্থ হয়েছে। তবে কিছু লোক তাকে জাদুকর বলে, আবার অন্যরা বলে সে হাকিম। তুমি কাল তার কাছে গিয়ে দেখলে কেমন হয়? হয়তো তার কাছে কোনো চিকিৎসা পাবে। হিন্দের মুখ শক্ত হয়ে গেল। সে অস্থির হয়ে বলল, জাদুকর? নাউজুবিল্লা, এটা হারাম এবং আল্লাহর সাথে শির্ক। বিলকিস হালকা হাসল এবং সেই হাসি লুকিয়ে বলল, না দেখে আমরা কিভাবে লোকটাকে জাদুকর বলে বিচার করব? তুমি তার কাছে যাও এবং নিজের চোখে দেখো। যদি সে জাদুকর হয় তবে ফিরে এসো, তোমার কোনো ক্ষতি হবে না। হিন্দ অনেক দ্বিধা করল, কিন্তু বিলকিসের কথাগুলো তার দুর্বলতা, তার প্রয়োজন এবং ভবিষ্যতের ভয়ের পিছু নিল। অবশেষে সে ইচ্ছায় নয় বরং নিরাশ হয়েই রাজি হল। পরদিন সকালে বিলকিস যথারীতি দাউদের দোকানে গেল। সে নিশ্চিত হয়েছিল যে তার বোন শহরের সেই কুখ্যাত লোকটির বাড়ির পথে রওনা হয়েছে। দোকানে ঢুকে দাউদকে গুদামে ব্যস্ত দেখে সে কাছে গেল এবং ইতস্তত করে বলল, আমার ভয় করছে। আমি আপনাকে এটা বলতে ভয় পাচ্ছি, কিন্তু আমার বিবেক আমাকে চুপ থাকতে দিচ্ছে না। আমি জানতে পেরেছি যে হিন্দ এক লোকের কাছে যাচ্ছে, এমন এক লোক যার সম্পর্কে খুব খারাপ কথা শোনা যায়। সে এমন চিকিৎসার খোঁজ করছে যা স্বাভাবিক নয়। দাউদের মুখ রাগে লাল হয়ে গেল। সে কড়া গলায় বলল, তুমি কি বলছো বিলকিস? বিলকিস কাঁপানো গলায় বলতে থাকল,
আল্লাহর কসম, আমি আপনার বদনাম চাইনি, কিন্তু আমি আপনার এবং আপনার দিনের আর আমার বোনের ব্যাপারে ভয় পাচ্ছিলাম। হয়তো হিন্দ প্রতারিত হচ্ছে। দয়া করে তাকে বাঁচান, বাড়িতে গিয়ে তাকে শান্তভাবে বুঝিয়ে বলুন। দাউদ বাকি কথা আর শুনল না। রাগের শয়তান তার মাথায় চড়ে বসল। সে দ্রুত শহরের সেই জাদুকর হিসেবে পরিচিত লোকটির বাড়ির দিকে ছুটল। সেখানে গিয়ে সে নিজের চোখে যা দেখল তা তার সন্দেহকে নিশ্চিত করল। সে তার স্ত্রীর হাত ধরল এবং তাকে টেনে বাড়িতে নিয়ে এলো। হিন্দ একটা কথাও বলার সুযোগ পেল না। বাড়িতে ফিরেই সে এমন চিৎকার করল যে দেয়াল কেঁপে উঠল। তুমি জাদুকরদের কাছে যাও, আল্লাহর সাথে কুফরি করো এবং আমার ঘরে ধ্বংস ডেকে আনছ। হিন্দ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না তার স্বামী কিভাবে সেখানে পৌঁছাল বা কিভাবে জানল। তার ঘুণাক্ষরেও মনে হল না যে তার বোনই এসব করেছে। সে ভাবল হয়তো স্বামীর কোনো বন্ধু তাকে দেখেছে, অথবা সে তার উপর নজর রাখার জন্যে কাউকে লাগিয়েছিল। কান্না আর অপমানের মাঝে সে বোঝানোর চেষ্টা করল, ভুল স্বীকার করতে চাইল এবং আত্মপক্ষ সমর্থন করতে চাইল। কিন্তু দুর্বলতা এবং অপরাধবোধ তার কথা ও শ্বাস রুদ্ধ করে দিল। কিন্তু দাউদ কিছুই শুনল না। রাগ তার চোখ অন্ধ করে দিয়েছিল এবং সন্দেহ তার মন দখল করে নিয়েছিল। অত্যন্ত কঠোর ভাষায় এবং রাগে পূর্ণ উচ্চস্বরে দাউদ সব শেষ করে দিল। সে তালাকের ঘোষণা দিল। হিন্দ মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল, যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আর বিলকিস দূরে দাঁড়িয়ে রইল, বুকের ভেতরের কম্পন লুকাতে। সেটা দুঃখের কম্পন ছিল না, ছিল চাপা আনন্দ। দাউদ সাথে সাথে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার বুকে জ্বলছিল রাগ আর বিভ্রান্তির আগুন। সে হিন্দকে শরীয়ত অনুযায়ী ঘরে রেখে গেল, কিছু কাপড় সাথে নিল এবং চাকরদের বাড়ির দেখাশোনার নির্দেশ দিয়ে পেছনে না তাকিয়ে চলে গেল। সে নাইরুজ শহরের শেষ প্রান্তে অবস্থিত বড় সরাইখানার বা খানের দিকে গেল, যেখানে বিভিন্ন দেশ ও জাতের ব্যবসায়ী ও যাত্রীরা এসে ভিড় করে। সে ওই জায়গা এবং স্মৃতি থেকে পালাতে চাইছিল, আর পরবর্তী করণীয় ঠিক করার জন্যে নিজেকে কিছুটা সময় দিতে চাইছিল। সে সরাইখানায় ঢুকে একটি ঘরের খোঁজ করল, যেখানে সে কয়েকদিন থাকতে পারে। কিন্তু সে অবাক হয়ে দেখল সেখানে নতুন ব্যবসায়ীদের ভিড়। সে দূরের এক কোনায় বসে চায়ের কাপের দিকে তাকিয়ে রইল, যাতে সে চুমুকও দেয়নি। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, যার কোনো উত্তর সে পাচ্ছিল না। হিন্দ, সেই সতী সাধ্বী ও শান্ত নারী, কিভাবে ভণ্ডামি ও জাদুর আশ্রয় নিল? যখন সে গভীর চিন্তায় মগ্ন, তখন এক যুবক তার কাছে এসে ইতস্তত করে জিজ্ঞেস করল, জনাব, আপনি কি এই শহরে এমন কোনো বড় ব্যবসায়ীকে চেনেন, যিনি নাখিল গ্রামের কাঠমিস্ত্রির মেয়েকে হিন্দকে বিয়ে করেছেন? দাউদ হঠাৎ চমকে উঠল। সে লোকটির দিকে তাকিয়ে বলল, কে তুমি? লোকটি দীর্ঘশ্বাস ফেলে দুঃখের সাথে বলল, আমার নাম আরিফ। আমি আল নূর গ্রাম থেকে এসেছি, যা এখান থেকে কয়েকদিনের পথ। আমি নাখিল গ্রামের কাঠমিস্ত্রির মেয়েকে বিয়ে করেছিলাম, তারপর তাকে তালাক দিই। কিন্তু সে আমার টাকা এবং মানুষের আমানত চুরি করে, যা আমার কাছে ছিল। যখন আমি তার বাবার গ্রামে তার খোঁজ করি, জানতে পারি তিনি মারা গেছেন এবং সে সেখানে ফিরে যায়নি। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তার এক বোন আছে, যে নাইলুজ শহরের এক ব্যবসায়ীর সাথে সংসার করছে। দাউদের মাথায় আগুন জ্বলে উঠল। যদি এই লোকের কথা সত্য হয়, তবে যে নারী তার ঘরে ঢুকেছিল এবং তার অন্ন খেয়েছিল, সে একজন মিথ্যাবাদী ছাড়া আর কিছু নয়। সেই তার ঘরের সব ধ্বংসের মূল এবং সব অশুভের বীজ। এই চিন্তাগুলো দ্রুত তার মাথায় ঘুরপাক খেল, কিন্তু সে তা গোপন রেখে নিজেকে সামলে বলল, বসো হে যুবক, এই শহর অনেক বড় এবং এখানে অনেক ব্যবসায়ী আছে। তোমার কাছে কি কোনো প্রমাণ বা চিহ্ন আছে যা তাকে খুঁজে পেতে সাহায্য করবে? আরিফ একটু চুপ করে থেকে বলল, আমি পারলে প্রতিটি ঘরে খুঁজব। আমার কাছে এর চেয়ে স্পষ্ট কোনো প্রমাণ নেই যে আমার তালাকপ্রাপ্তা স্ত্রী, যার নাম বিলকিস, সে আমার একটি বিশেষ কাঠের গাড়ি চুরি করেছে, যা একজোড়া ঘোড়া টানে। গাড়িটিতে পরিচিত রঙের নকশা আছে, যা কেউ দেখলে সহজেই মনে রাখতে পারবে। এখন দাউদ নিশ্চিত হল যে লোকটি সত্য বলছে। সে বুঝতে পারল বিলকিস যা কিছু বলেছিল সব মিথ্যা ছিল, তার বাবার নামে, তার প্রথম স্বামীর নামে, যাকে সে নিষ্ঠুর বুড়ো বলেছিল। অথচ তার সামনে বসে আছে এক যুবক, যে সম্মানিত ও সৎ চরিত্রের অধিকারী। দুইজন পরিচিত হল এবং দীর্ঘক্ষণ বসে কথা বলল। আরিফ প্রথমে তার তালাকপ্রাপ্তা স্ত্রী বিলকিসের দুর্ব্যবহার, অল্পে তুষ্ট না হওয়া, তারপর টাকা ও আমানত চুরি করে রাতের আধারে পালানোর কথা শোনাল।
এরপর দাউদ শোনাল বিলকিস তার জীবনে আসার পর থেকে কি ঘটেছে, কিভাবে তার সুখের জীবন বদলে গেল, শান্তি নষ্ট হল এবং প্রশান্তি সন্দেহ ও ভয়ে রূপ নিল। দীর্ঘ আলোচনার পর এক ভারী নীরবতা নেমে এল। দাউদ তার স্মৃতি হাতড়ে বিলকিসের বলা প্রতিটি কথা, তার মনে গেঁথে দেওয়া প্রতিটি সন্দেহের ফিসফিসানি এবং প্রতিটি দৃষ্টি যা তাকে তার স্ত্রীর প্রতি খারাপ ধারণা করতে বাধ্য করেছিল, সব মনে করল। তারপর তার চোখ দিয়ে গরম পানি গড়িয়ে পড়ল এবং সে ভাঙা গলায় বলল, সে আমার ঘরে মেহমান ছিল, আমি তাকে আমার ব্যবসায় জায়গা দিয়েছিলাম, আর সেই আমার ঘর ভাঙার কারণ হল। আরিফ তার দিকে তাকিয়ে গভীর বেদনার সাথে বলল, হিংসা ভাই আমার, হিংসা যখন হৃদয়ে বাসা বাঁধে তখন চোখ অন্ধ হয়ে যায়। দাউদ আক্ষেপে নিজের হাতে আঘাত করে বলল, সে কিভাবে তার বোনকে ধোঁকা দিতে পারল? কোনো সন্দেহ নেই যে সেই আমার স্ত্রীকে ওই জাদুকরের কাছে নিয়ে গিয়েছিল। তারপর সেই হিতাকাঙ্ক্ষীর বেশে আমার কাছে এসে হিন্দের বিরুদ্ধে জাদুর অভিযোগ তুলল, যা আমাকে তালাক দিতে বাধ্য করল। আল্লাহর কসম, জাদু তো ছিল তার জিহ্বায়, আর শয়তান ছিল তার কথায়। তারপর সে হঠাৎ উঠে দাঁড়াল, যেন তার বুকে আগুন জ্বলছে। সে বলল, আমি এখনই বাড়ি ফিরব, আমি সত্যকে হারিয়ে যেতে দেব না। আরিফ বিচক্ষণতার সাথে শান্তভাবে বলল, থামো ভাই, তাড়াহুড়ো করো না, প্রমাণ জোগাড় করো। রাগের মাথায় অধিকার আদায় করা যায় না। আমাদের কাজীর কাছে যাওয়া উচিত, যাতে তোমার অধিকার নষ্ট না হয় এবং সাবধানতা বজায় থাকে। দুজন একমত হয়ে নাইরুজ শহরের আদালতের দিকে রওনা হল। সত্যি, তারা কাজীর সামনে উপস্থিত হল। দাউদের মুখে অনুশোচনা ও দুঃখ স্পষ্ট ছিল। রাগের মাথায় দেবা তালাকের জন্য সে অনুতপ্ত ছিল, যা তার এবং তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছিল। যে স্ত্রী তাকে ভালোবাসত এবং বছরের পর বছর ধরে তাদের একে অপরের প্রতি ছিল ভালো ব্যবহার। আরিফ সাক্ষী হিসেবে তার পাশে দাঁড়াল। সে প্রথমে কথা বলল এবং বিলকিসের সাথে তার বিয়ের শুরু থেকে তার দুর্ব্যবহার, তারপর টাকা ও আমানত চুরি করে পালানোর ঘটনা বর্ণনা করল। এরপর দাউদ কথা বলল। সে বিলকিস আসার পর থেকে তার ঘরে যা ঘটেছে এবং কিভাবে সে তার স্ত্রীর মনে প্রভাব ফেলেছিল এবং তার নিজের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে রাগের বশবর্তী হয়ে তারাক দিতে বাধ্য করেছিল, তা বর্ণনা করল। কাজী সব শুনে দীর্ঘক্ষণ মাথা নিচু করে গভীরভাবে চিন্তা করলেন। তারপর তিনি মাথা তুলে নির্দেশ দিলেন মিসেস হিন্দ এবং মিসেস বিলকিসকে সাক্ষ্য দেবার জন্য আদালতে হাজির করতে। তিনি খবরবাহককে বলে দিলেন যেন বিলকিসকে জানানো হয় যে ব্যবসায়ী দাউদ তার স্ত্রী হিন্দের বিরুদ্ধে জাদুর আশ্রয় নেবার অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তার উপস্থিতি কামনা করছেন। দিনের 1 ঘণ্টাও পার হল না। হিন্দ কাঁদতে কাঁদতে মাথা নিচু করে কাজীর দরবারে প্রবেশ করল। তার পেছনে বিলকিস দৃঢ় পায়ে প্রবেশ করল, মুখে এক আত্মবিশ্বাসী হাসি লুকিয়ে এবং গর্বের সাথে মাথা উঁচু করে। সে ভাবছিল তার ফুন্দি সফল হয়েছে এবং সে তার বোন ও তার স্বামীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছে। সে মনে মনে ঠিক করে রেখেছিল যে সে মিথ্যা সাক্ষ্য দেবে এবং হিন্দকে জাদুর দায়ে অভিযুক্ত করবে, আর নিজেকে সত্যের সহায়তাকারী হিসেবে জাহির করবে। তাতে রক্তের সম্পর্ক গোল্লায় যাক। কিন্তু দরবারের ভেতরে চোখ তুলতেই তার দৃষ্টি আরিফের ওপর পড়ল। সে কেঁপে উঠল এবং জায়গায় জমে গেল, যেন মাটি তাকে গিলে ফেলছে। সে বুঝতে পারল সে নিজের পায়ে ফাঁদে পা দিয়েছে এবং পালানোর আর কোনো পথ নেই। কাজী তার দিকে তাকিয়ে বললেন, ব্যবসায়ী আরিফের দাবি এবং তোমার বিরুদ্ধে তার টাকা ও আমানত চুরি করে তার নিজস্ব গাড়িতে পালিয়ে আসার অভিযোগ সম্পর্কে তোমার কি বলার আছে? হিন্দের মুখে বিস্ময় ফুটে উঠল। সে অবাক হয়ে তার বোনের দিকে তাকাল, কিছুই বুঝতে পারল না। কিন্তু বিলকিস এক পা এগিয়ে দ্রুত উত্তর দিল, কারণ মিথ্যে বলা তার অভ্যাসে পরিণত হয়েছিল। যা বলা হয়েছে সব মিথ্যে, আমি এই লোককে চিনি না। কাজীর মুখে এক হালকা হাসি ফুটে উঠল, যাতে কঠোরতা মেশানো ছিল। তিনি বললেন, তাহলে তুমি কিভাবে জানলে যে উপস্থিত লোকদের মধ্যে ইনি ব্যবসায়ী আরিফ? আর সেই গাড়ির ব্যাপারেই বা কি বলবে, যা ব্যবসায়ী দাউদের বাড়িতে পাওয়া গেছে? এবং সাক্ষী আছে যে তুমি 2 মাস বা তারও আগে ওই গাড়িতে করেই সেখানে এসেছিলে। অনেক লোক সাক্ষ্য দিয়েছে যে তুমি সেই নির্দিষ্ট গাড়িটিতে করেই শহরে প্রবেশ করেছ, যা আরিফ সাহেবের মালিকানাধীন বলে প্রমাণিত হয়েছে, এবং সাথে ছিল একজোড়া ঘোড়া। সেই মুহূর্তে মুখোশ খসে পড়ল। বিলকিস তোতলাতে শুরু করল, তার মুখের রং বদলে গেল এবং গলা শুকিয়ে গেল। তার মুখ দিয়ে আর আগের মতো কথা বেরোল না। সে বাঁচার জন্য চারপাশে তাকাল, কিন্তু শুধু তার দিকে তাকিয়ে থাকা চোখগুলো ছাড়া আর কিছু দেখল না। কাজী চূড়ান্ত ও স্পষ্ট স্বরে বললেন, তোমার মিথ্যে, চুরি, খারাপ উদ্দেশ্য এবং তোমার নিজের ও বোনের সংসার ভাঙার অপরাধ প্রমাণিত হয়েছে।
তোমার ভালো হবে যদি তুমি সব স্বীকার করে নাও, নতুবা তোমার শাস্তি আরও কঠোর হবে। বিলকিস চিৎকার করার, কাঁদার ও অনুনয় করার চেষ্টা করল, কিন্তু কেউ তার দিকে তাকাল না। যখন দরবার তার জন্য সংকীর্ণ হয়ে এলো এবং সব দরজা বন্ধ হয়ে গেল, তখন সে উপস্থিত সবার সামনে তার অপরাধ স্বীকার করল। সবচেয়ে বেশি কষ্ট, অনুশোচনা ও আঘাত পেয়েছিল তার বড় বোন হিন্দ। সে তার বোনের পক্ষে বলার মতো একটি শব্দও খুঁজে পেল না, যে বোন তার তালাকের, স্বামীর সাথে বিচ্ছেদের এবং বদনামের কারণ হয়েছিল। কাজী বিলকিসকে কারাগারে পাঠানোর এবং আরিফের টাকা ও আমানত ফেরত দেওয়ার নির্দেশ দিলেন। দাউদ তার স্ত্রী হিন্দের দিকে এগিয়ে গেল এবং সবার সামনে ঘোষণা করল যে সে হিন্দকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, যেহেতু তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও প্রতারণা বলে প্রমাণিত হয়েছে। শহরে খবর ছড়িয়ে পড়ল। এই কাহিনী সবার মুখে মুখে ফিরতে লাগল। এক সুন্দরী চেহারার নারীর গল্প, যার ভেতরে ছিল এক হিংসুক হৃদয়, এক প্রতারণার গল্প, যা একটি সুখের সংসার প্রায় ধ্বংস করে দিয়েছিল যদি না শেষ মুহূর্তে ন্যায় বিচার আসত। দাউদ তার স্ত্রী হিন্দকে নিয়ে বাড়ি ফিরল। হিন্দ ছিল শান্ত ও ফ্যাকাশে। তার চোখ কান্না ভেজা, দুঃখ, অবিচার ও ব্যথার কান্না, আবার একই সাথে আনন্দ ও স্বস্তির কান্না। আল্লাহ তার বোনের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন এবং তার স্বামী ও সম্মান ফিরিয়ে দিয়েছেন। দাউদ কসম করল যে আজকের পর থেকে তাদের মাঝখানে আর কাউকে ঢুকতে দেবে না। কয়েকদিন পরেই আল্লাহ তাদের সুসংবাদ দিলেন। হিন্দ গর্ভবতী হল। তাদের আনন্দ ছিল অসীম। কয়েক মাস পর হিন্দ এক পুত্র সন্তানের জন্ম দিল। তারপর আল্লাহ তাদের এক কন্যা সন্তানও দিলেন। বাড়িটি আবার শান্তিতে ভরে উঠল। অন্যদিকে আরিফ তার টাকা ও সম্মান ফিরে পেল এবং মাথা উঁচু করে নিজের শহরে ফিরে গেল। সে শিখল যে ধৈর্য মানে অবিচার মেনে নেওয়া নয় এবং ন্যায় বিচার দেরিতে এলেও তা বিফলে যায় না। আর বিলকিস কারাগারের স্বাদ গ্রহণ করল এবং পরাজয়ের অর্থ বুঝল। সে তওবা করল যখন সে বুঝতে পারল যে আল্লাহ সত্য। কয়েক বছর পর যখন সে মুক্তি পেল, তখন মানুষ তার গল্প জেনে গেছে। সে তাদের মাঝে নিজের কোনো জায়গা খুঁজে পেল না, তাই সে এক দূরবর্তী শহরে চলে গেল নতুন জীবন শুরু করতে। সে নিশ্চিতভাবে জেনেছিল যে লোভ অন্যকে ধ্বংস করার আগে লোভীকেই ধ্বংস করে। অবশেষে আমরা বলি, যখন লোভ হৃদয়কে প্রতারিত করে এবং পথে পথে অবিচার ছড়িয়ে পড়ে, তখন ন্যায় বিচার দেরিতে হলেও কথা বলে। তা কখনো মিথ্যা বলে না, কখনো ব্যর্থ হয় না। যে নিজের বিবেক শয়তানের কাছে বিক্রি করে সে পতন দেখে, আর যে ধৈর্য ধরে এবং আল্লাহর ওপর ভরসা রাখে সে মুক্তি পায়। গল্পটি শেষ হল। গল্পটি শেষ হল। গল্পটি শেষ হল। গল্পটি শেষ হল।